জি 24 ঘন্টায় বাংলা 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমরা প্রত্যেকেই জানি আজকে আবারও রেল দুর্ঘটনা, যেখানে একটি মালগাড়ি ট্যাঙ্কার যেখানে তেল ছিল সে লাইনচ্যুত। আমরা এটাও জানি যে ডায়মন্ড হারবারে আজকে রীতিমতো অবরোধ চলেছে, রেল রোজ লেট চলে এই নিয়ে। গতকাল দুর্ঘটনা, আজকে দুর্ঘটনা, অথচ আজ রেলমন্ত্রী সংসদে সওয়াল করছেন বুলেট ট্রেনের, বন্দে ভারতের। আগে বক্তব্যটা শোনায় কি বলেছেন সংসদে। माननीय प्रधानमंत्री जी ने जिस तरह से वंदे भारत के माध्यम से एक गौरवशाली स्थान दिलाया, एक आत्मनिर्भर बनने का एक माध्यम बनाया, उसी भावना से बुलेट ट्रेन में भी हम पूरी टेक्नोलॉजी को समझ सके, उसको आत्मसात कर सके, उसको भारत में डेवलप कर सके, उस पर फोकस है। সংসদে আজ নানান প্রশ্নের উত্তর দিয়েছেন রেলমন্ত্রী, কিন্তু এত ঘন ঘন রেল দুর্ঘটনা কেন তা নিয়ে তৃণমূল ছাড়া আর কেউ প্রশ্ন করেনি। রেলমন্ত্রীও কিছু বলেননি। দেশে বন্দে ভারত চলছে, বুলেট ট্রেনের স্বপ্ন নাকের ডগায় ঝুলছে, আর মালগাড়ি এক্সপ্রেস ট্রেন উল্টে যাচ্ছে। লোকাল ট্রেন এখনো সময় মতো আসে না। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যাত্রীরা হইচই করেন। রেলের সিগন্যালিং নিয়ে প্রশ্ন, রেল ট্র্যাকের মেনটেন্যান্স নিয়ে প্রশ্ন, তার উপর ছুটছে বন্দে ভারত। যাতায়াতের যে লাইফ লাইনের ওপর আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল, সেই লোকাল ট্রেন নিয়েও তো বিস্তর অভিযোগ। কীরকম অভিযোগ আগে একটু শুনে নেব। আমাদের প্রতিনিধি নকিমুদ্দিন গাজী রয়েছেন ডায়মন্ড হারবার থেকে। আজ যে লাইনে অবরোধ হয়, ভোরবেলা কোনো সময় ট্রেন ঠিক সময় চলে না। মাথায় রাখতে হবে, ভোরবেলা যারা ট্রেনে চাপেন তারা বেশিরভাগ প্রান্তিক শ্রেণীর মানুষ। তাদের রোজের টাকা নিয়ে রেলকে ছেলে খেলা করার অধিকার কে দিয়েছে সে প্রশ্ন অবশ্যই উঠবে। আর রয়েছেন দেবব্রত টিকিয়াপাড়া থেকে। এরকম শুনেছি আমি যে সেখানে নাকি ট্রেন লেটের জন্য লোকের চাকরি পর্যন্ত চলে গিয়েছে। গতকাল সেখানেও বিক্ষোভ হয়েছে। আমি শুরুতে নকিবের কাছে যাব। নকিব, ডায়মন্ড হারবার লাইনের কি পরিস্থিতি আর সকালে কি হয়েছিল? দেখো সব্যসাচী, তোমাকে প্রথমে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনে প্রায় 3 মাস ধরে এই নিত্যযাত্রীরা তারা ভুগছে বলে এমনটা অভিযোগ করছে। সেই কারণে কিন্তু আজকের সকালে তারা ট্রেন বন্ধ করে দেয়। মূলত এই ট্রেন বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু ডায়মন্ড হারবার স্টেশন চত্বর এলাকায় কিন্তু বন্ধ করে দেয় আপ এবং ডাউন। এর পাশাপাশি এই বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু মগরাহাট এলাকায় বন্ধ হয়। তাদের মূল দাবি হচ্ছে এই যে ট্রেন চলে সঠিক সময় চলছে না, যে ভোরের ট্রেনগুলো এবং সকালের ট্রেনগুলো সঠিক সময় চলছে না, ফলে কিন্তু এই যে নিত্যযাত্রীরা বিশেষ করে সকালে যারা ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা থেকে শিয়ালদার দিকে কাজে যায়, কলকাতা কাজে যায়, সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে গেলে অনেকটা সমস্যা পড়তে হয়। ফলে কিন্তু এইটা প্রশাসনকে মানে রেল পুলিশকে জানিয়েছে, রেল দপ্তরকে জানিয়েছে, তাদের কোনো সুরা হয়নি। তবে রেলের যে এই যে সময় মতন ট্রেন না চলার ফলে কিন্তু তাদের যে জায়গায় পৌঁছাতে গেলে অনেকটা সমস্যা পড়তে হয়। অনেকেই এই প্ল্যাটফর্মে আছে, তার যারা নিত্যযাত্রী, সেই নিত্যযাত্রীদের কাছ থেকে একটু জেনে নেবো কি সমস্যা হয় ট্রেনের, কেন এরকম হয়, কি সমস্যা হয়। হ্যাঁ, এখানে প্রায় টাইমে মানে 3-4 দিন ধরে এই ধরনের মানে গোলযোগ যান্ত্রিক হচ্ছে। প্রায় ট্রেন ঠিক টাইম মতো চলছে না, পাবলিকের ভীষণ অসুবিধা হচ্ছে। আজকে সুভাষগ্রামে অবরোধ করেছিল ঠিক 11টার পরে, তারপরে ট্রেন কোন রকম মানে চালু হয়। সমস্যাটা কি হয় রেলের যে যাতায়াতে আপনাদের সমস্যাটা কি? সমস্যা ম্যাক্সিমাম সময় এই সমস্যাটা হচ্ছে যখন ধরুন আসার ছিল টাইম, ঠিক টাইমে যে আসবো সেই টাইমে আসতে পারছি না। আর টাইমে চলে না কি ট্রেন? ম্যাক্সিমাম সময় চলে না বললে তো ভুল হবে, চলে। কখনো কখনো ডিস্টার্ব তো হয়, যেমন আজকের বেরিয়েছি, আজকের ব্যাপক লেট করে খুব, 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, এই ট্রেন একটু খুব আধ ঘন্টা অন্তর অন্তর ট্রেন দিলে ভালো। সকালের দিকে অনেক লেট, অনেক। সব্যসাচী, তুমি প্রথমে বুঝতে পারছেন যে যারা নিত্যযাত্রী তারা যায়, যারা সকালের দিকে যায়, সেই যাত্রীদের সমস্যাটা এটাই হচ্ছে যে টাইম মতন যে পৌঁছাতে হবে, যে নির্দিষ্ট যে টাইমে যে পৌঁছাতে হয় সেটা কিন্তু পাশাপাশি এই রেল অবরোধ করার ফলে কিন্তু তাদের দাবি ছিল যে সময় মতন ট্রেন চলুক। তারা তো একদমই নকিবুদ্দিন, এই সময় মতো ট্রেন চলুক এই দাবি তো সকলের। আর টিকিয়াপাড়ার কি অবস্থা একটু দেবব্রতর কাছে ঢুমারি। দেবব্রত, দেখো এই মুহূর্তে আমি রয়েছি টিকিয়াপাড়া স্টেশনে। গত পরশুদিন এই টিকিয়াপাড়া স্টেশনে প্রায় 3 ঘন্টা রেল অবরোধ হয় এবং রেল পরিষেবা, দক্ষিণ পূর্ব রেলের রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় হাওড়া খড়গপুর ডিভিশনে। এবং আমার সাথে বেশ কয়েকজন যাত্রী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে দেবো কেন অবরোধ হয়েছিল এবং অবরোধের পর যে পুস্তিকা দেওয়া হয়েছিল রেলের থেকে সমস্যার সমাধান হবে সেটা আদৌ হয়েছে কিনা যাত্রীদের সাথে জেনে নেবো। আপনারা এখানে নিত্যযাত্রী, রেলে যাত্রা করতে সমস্যা কি? সমস্যা আমরা কারখানার কাজ করে যে এসে কখন বাড়ি ফিরবো তার হয়নি।
যদি কোনো আর্জেন্ট কোনো খবর থাকে পৌঁছাতে পারি। 1.5 ঘন্টা 2 ঘন্টা কখনো নেই, এই পজিশন হয়ে দাঁড়াচ্ছে। দুদিন আগে এখানে ছিল যাত্রীরা রেল অবরোধ করেছিলেন এবং তার রেলের তরফ থেকে প্রচেষ্টা দেওয়া হয়েছিল লিখিতভাবে যে সমস্যার সমাধান কি হয়েছে। ওটা আমি ফলপূর্ণকালে পেরিয়ে গিয়েছিলাম, তারপরে রেল অবরোধ শুনছি ওই সমস্যা। আজ সকালবেলা যখন আমি বীরসিংপুর থেকে আসছি একদম 40 মিনিট লেট। আচ্ছা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তবে বোঝাই গেল যে 40 মিনিট পর্যন্ত লেট, মানে আমি বাইরে বেরোবো, অফিস কখন পৌঁছবো তার কোনো ঠিক নেই, বাড়িতে ফিরবো কখন তার কোনো ঠিক নেই। অনেক ধন্যবাদ দেবব্রত, অনেক ধন্যবাদ নকিবউদ্দিন। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির শর্মিষ্ঠা ভট্টাচার্য, তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল রয়েছেন, অসীম মৈত্র প্রাক্তন রেলকর্তা, কৌশিক মিত্র রয়েছেন পূর্ব রেলের সিপিআরও, আর সাধারণ যাত্রীদের কথা শোনাবো রয়েছেন সাধারণ যাত্রী কিশোর মণ্ডল। আমি বিশেষ করে কৌশিকবাবু, অসীমবাবু এবং শর্মিষ্ঠাদিকে আমি সাধারণ যাত্রীর কথা শুনলাম। আমি আমাদের এক সহকর্মীর কথা আমি শোনাতে চাই। আমার সহকর্মী কো অ্যাঙ্কার আহেলি, ও রোজ শ্যামনগর থেকে অফিসে আসে। আমি একটু সরাসরি আহেলির সঙ্গে কথা বলে, আহেলি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আহেলি, অফিস আসতে রোজ কি ফেস করো? দেখো সব্যসাচী, আমি সকাল থেকে যখন খবরে ছিলাম, যখন ডায়মন্ড হারবারের যে সাধারণ নিত্যযাত্রী তাদের কথা শুনছিলাম, তখন মনে হচ্ছিল যে এই সমস্যা এতটা ভয়াবহ না হলেও আমাকেও প্রায়ই ফেস করতে হয়। রোজ কেন নয়, কারণ আমাদের শিফটিং ডিউটি। এবার এক একটা শিফটে এক এক রকম সমস্যা থাকে। সহজ করে যদি তোমায় বলি, আমি যে শিয়ালদা মেন শাখায় যাতায়াত করি, সেই শাখায় শেষ ট্রেন গেদে, এবং তারপর কৃষ্ণনগর আছে, শান্তিপুর আছে, রানাঘাট আছে, এবং এই সমস্ত এলাকা থেকেও কিন্তু এমন প্রচুর মানুষ আছে সব্যসাচী যারা নিত্যযাত্রী, কলকাতায় এসে তারা রুজি রোজগারের জন্য তারা আসেন। এবার ধরো আমার অফিস সকাল 9টায়, এবার সেক্ষেত্রে আমাকে বেরোতে হবে, ধরো আমি যদি 8:30টার ট্রেনও ধরি বা 7:30টার ট্রেনও ধরি, তাহলেও আমি ঘন্টা দেড়েকের মধ্যে অফিস চলে আসবো। কিন্তু সেক্ষেত্রে আমার ট্রেনটা ধরতে হয় সকাল 6টার সময় বা 6:30টার সময়। কেন? কারণ প্রত্যেকটা ট্রেন, অহরহ ট্রেন থাকে অফিসের সময়, 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর ট্রেন থাকে। এবার যেটা সমস্যা হয়, ট্রেনটা যদি একটা ট্রেন যদি 5 থেকে 10 মিনিট লেট হয়ে যায়, তখন এতটাই ভিড় হয়ে যায় পরের ট্রেনটায় যে ওঠা যায় না। এবার সেই সমস্যাটা, এবার ট্রেনের জন্য ধরো দাঁড়িয়েই রয়েছি, এবার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই লোক বাড়ছে। এবার সমস্যাটা যেটা হচ্ছে যে যখনই ট্রেনটা দেরি হয়ে যাচ্ছে তখনই আর ওঠা যাচ্ছে না, এবং এই গ্যাপটা যত বেলার দিকে যায়, অর্থাৎ তথাকথিত অফিস সময়টা বাদ হয়ে যাওয়ার পর, মানে 10:30টা 11টা হয়ে যাওয়ার পর সেই গ্যাপটা কিন্তু 10 মিনিট থেকে বেড়ে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা এরকম হতে থাকে। অর্থাৎ বুঝতেই পারছো এই সমস্যাটা যে শিয়ালদা দক্ষিণ শাখার শুধু তাই নয়, শিয়ালদা মেন শাখাতেও কিন্তু, শিয়ালদা প্রত্যেকটি শাখায় এই সমস্যাটা কিন্তু রয়েছে। একদম, অনেক ধন্যবাদ আহেলি। আমি শুরুতে কৌশিকবাবুর কাছে যাব। কৌশিকবাবু, আমি সোনারপুরে বাড়ি ছিল আমার, আমি সোনারপুর থেকে একসময় দীর্ঘদিন রেলে যাতায়াত করেছি, তখন এরকম সমস্যা হতো আমি দেখেছি। আমি পরে ভাবতাম যে এই সমস্যাটা আস্তে আস্তে হয়তো মিটে গেছে, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি, এই রেল দুর্ঘটনার আবহে এই লোকাল ট্রেনের সমস্যা, মানে সর্বস্তরের সমস্যা, অথচ রেলের উপরে আমরা এত নির্ভরশীল কেন? না, একে একে উত্তর দিয়ে বসেছি। প্রথমে আসি ট্রেন লেট হচ্ছে কেন। তো ট্রেন লেট হওয়ার যেটা আহেলি এখনই বললেন, বা সকাল থেকে যেটা শুনছি আমরা, ট্রেন লেট হওয়ার মেন কারণটাই হলো যে আমাদের লেভেল ক্রসিং গেট, যেটা আমরা বন্ধ করতে পারি না। আমরা লেভেল ক্রসিং গেটগুলোকে যদি ঠিক টাইমে যখনই বন্ধ করতে পারবো, আমাদের ট্রেন লেটের এই ইয়েটা কমে যাবে, ট্রেন লেটের এই যে প্রবলেমটা বা কমপ্লেন্টসগুলো কমে যাবে। ধরুন আপনি শিয়ালদা সাউথ শাখায় বলি, এবার এক একটা ধরি, প্রথমেই আসি ঢাকুরিয়া, সোনারপুর বা বারুইপুর। একটু আপনাকে আটকাচ্ছি, ডায়মন্ড হারবারে যে সমস্যা হয় ওখানকার যাত্রীদের অভিযোগ যে ভোরবেলায় এই সমস্যা হয়। ভোরবেলা কিসের ক্রসিং বন্ধ করতে সমস্যা হয়? আমি আসছি আমি আহেলির কথা উত্তর দিচ্ছিলাম, তারপর আমি আসছি ওতে। তো এইটা লেভেল ক্রসিং গেটটা যতক্ষণ না আমি বন্ধ করতে পারবো, আমি ট্রেনটাকে নিতে পারবো না। তার কিউমুলেটিভ এফেক্ট সারাদিনে হয়। এক একটা গেটে যদি আমাকে 5 মিনিট 7 মিনিট করে দাঁড়াতে হয়, তাহলে তার পেছনের ট্রেনটাকে তার রিপার্কেশন ভোগ করতে হয়, এবং এই যে ট্রেনটাতে 5 মিনিট দেরি হলো, সে তার ডেস্টিনেশনে পৌঁছতে অন্তত 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট লেট হয়ে যায়। আচ্ছা, এবার যেটা আজকের ঘটনা বা ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে আসি।
ডায়মন্ড হারবারের ঘটনাটা যেটা হয়েছে আজকে যেটা হয়েছে সেখানে হলো আমরা আমাদের ট্র্যাকে কাজ করছিলাম, ব্লক নিয়ে কাজ করছিলাম, যখন কমার্শিয়াল আওয়ার্স নয়, যখন আমাদের ট্রেন মুভমেন্ট বন্ধ থাকে সেই সময় আমরা সাধারণত ট্র্যাক মেনটেন্যান্সের কাজগুলো করে থাকি। তো আজকেও সেটা করেছিলাম এবং আমাদের একটা ক্রেন খারাপ হয়ে যায়, সেই ক্রেনটা খারাপ হয়ে যাওয়ার জন্যই কিন্তু এই সমস্যাটা আজকের জন্য হয়েছিল। বা আমাদের গত 3 মাস ধরে ওখানকার মানুষরা এই সমস্যা ফেস করছেন, গত 3 মাস মানুষ অভিযোগ না গত 3 মাসে তো রোজ লেট হয় না, এই ডাটা আমার কাছে আছে। কৌশিকবাবু, যারা ওই ভোরবেলায় ট্রেনে আসেন তারা কোথাও কারুর বাড়ি কাজ করেন, সকালবেলা সবজি নিয়ে আসেন, এবারে আপনি ভাবুন যে তার কাজে দেরি হয়ে গেল, আমাদের মতন কারুর বাড়িতে সে কাজ করতে আসছেন, আমরা বলছি যে আপনি কাজ করতে দেরি করেছেন কেন, আমার অফিসে লেট হয়ে গেল, আপনি কাল থেকে কাজে আসবেন না, রুটি রুজি তো টান পড়ে যাচ্ছে কৌশিকবাবু। না একদমই, আমরা কখনোই চাই না যে ট্রেন লেট হোক, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে ট্রেনের মেনটেনেন্সটা যদি আমরা মেনটেনেন্সই না করতে পারলাম তাহলে তো তার প্রবলেম তো সবাইকে ভোগ করতে হয় না। মেনটেনেন্স তো আমাদের করতেই হবে, আমাদের ট্র্যাক চেঞ্জ করতে হবে, আমাদের স্লিপার চেঞ্জ করতে হবে, আমাদের বিভিন্ন রকম মেনটেনেন্সের আমি একটু অসীমবাবু আপনাকে যদি জিজ্ঞেস করি, প্রথমত আপনি কৌশিকবাবুর সাথে একমত কিনা জানতে চাইবো, একটু সংক্ষেপে, আমার সময় খুব কম। আপনাদের সময় আপনি যখন কর্মরত ছিলেন সেই সময়কার অবস্থা আর এখনকার অবস্থা যদি তুল্যমূল্য বিচার করি, কি বলবেন? ডেভেলপ হয়েছে একটু, নাকি এই যা অভিযোগ উঠছে আরো নড়বড়ে হচ্ছে? দেখুন, আমি যখন শিয়ালদা হাওড়া ডিভিশন, দুটো ডিভিশনেই আমি চাকরি করেছি, তখন যা সুবিধে ছিল যাত্রীদের তার থেকে সুবিধে এখন অনেক বেশি। যেরকম আমি যখন হাওড়ায় ডিআরএম ছিলাম তখন আমরা কর্ড লাইনে 12 কোচের ট্রেন চালাতে আরম্ভ করেছিলাম, তাতে প্যাসেঞ্জাররা খুব সাধুবাদ দিয়েছিলেন, 9 কোচ থেকে 12 কোচ হয়েছিল। লেডি স্পেশাল চালানো আরম্ভ হয়েছিল। শিয়ালদাতেও এখন 12 কোচের ট্রেন চলছে, সাউথেও চলছে, নর্থেও চলছে। এগুলো খুব কঠিন কাজ, এগুলো মানে অত্যন্ত কঠিন ইঞ্জিনিয়ারিং এবং মানে ট্রেন ম্যানেজমেন্টের কাজ। সুবিধা বেড়েছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে জানেন তো, যে মানে যেটা ফ্লোটিং পপুলেশন বলে, যেই পপুলেশনটা কলকাতায় রোজ সকালে ঢোকে এবং বিকেলে বেরিয়ে যায়, তার মাত্রাটা উত্তরোত্তর বেড়ে চলেছে। তার কারণ কলকাতাই হচ্ছে কর্মসংস্থানের জায়গা। এবার লাখ লাখ লোক সকালবেলা কলকাতায় আসছে, বিকেলবেলা কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। অসীমবাবু, এই যে একদম বেসিক সমস্যা, জনসংখ্যা বাড়ছে, রেলের ওপর চাপ বাড়ছে, আমি এটাকে ঠিক করলাম না, অথচ আমি বন্দে ভারতের স্বপ্ন দেখছি, বুলেট ট্রেনের স্বপ্ন দেখছি, আমি বেসিক রেল ট্র্যাক ঠিক করলাম না, মেনটেনেন্স করলাম না, সিগন্যালিং এর সমস্যা ঠিক করলাম না, অথচ এগুলো ভাবছি আর রোজ ট্রেন উল্টে যাচ্ছে। এটা আমাকে যদি বলেন আপনি ইউ আর কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, ইউ কান্ট কম্পেয়ার অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে দেখুন, সাবারবান সার্ভিস বাড়াবার দরকার আছে, ডেফিনেটলি দরকার আছে, এবং সেই জন্যই 9 কোচ থেকে 12 কোচ করা হচ্ছে। নতুন ট্র্যাক পাতা মানে একটা খুব ঘন বসতির জায়গায় নতুন ট্র্যাক পাতা খুব কঠিন। এখন সেই 12 কোচটাকে 15 কোচ করা যেতে পারে, মুম্বাইয়ে 15 কোচের ট্রেন চলে, কিন্তু ঘন বসতির এলাকায় নতুন ট্র্যাক পাতা খুব কঠিন। কিন্তু তা সত্ত্বেও রেলওয়ে চেষ্টা করছে যে নতুন ট্র্যাক পেতে 2 লাইনের জায়গায় 3 লাইন, 3 লাইনের জায়গায় 4 লাইন করে, যাতে বেশি গাড়ি চালানো যায়। আচ্ছা, আমি যেটা 1 মিনিট 1 সেকেন্ড একটু শেষ করে নিতে দিন। আরেকটা যেটা কৌশিক বাবু বললেন, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে যেখানে 5 মিনিট 7 মিনিটের ব্যবধানে ট্রেন চলে, সেখানে একটা ট্রেন যদি যে কোনো কারণে লেভেল ক্রসিং এই হোক কি কোনো মানে টেকনিক্যাল গন্ডগোলের জন্যই হোক, একটা ট্রেন যদি 5-7 মিনিটও আটকে যায়, তারপরে ট্রেনগুলো আটকাতে থাকে। এটাকে মানে ইংরেজিতে যেটাকে ক্যাসকেডিং এফেক্ট বলে। একটার পর একটা লেট হতে থাকে। ওটাকে মেকআপ করা কঠিন, তাও রেলওয়ে চেষ্টা করে। তার অনেক টেকনিক্যাল উপায় আছে, সেগুলো এখন বলে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, আমি আসবো আপনার কাছে। আমি খুব সংক্ষেপে আমি কিশোরবাবুর কাছে। কিশোরবাবু, 2 রেলকর্তা রয়েছেন, একজন কর্মরত রয়েছেন, একজন প্রাক্তন রেলকর্তা রয়েছেন, পূর্ব রেলের সিপিআরও রয়েছেন কৌশিকবাবু। স্যাটিসফাই মনে হচ্ছে এই বক্তব্যগুলো শুনে? তারা টেকনিক্যাল কথা বলছেন, তারা তাদের তরফ থেকে বক্তব্য পেশ করছেন যে এই সমস্যাগুলো ফেস করতে, কিন্তু সাধারণ যাত্রী হিসাবে যখন আপনি দেখছেন যে এরা মালগাড়ি উল্টে যাচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, মৃত্যু হচ্ছে, এবং লোকাল ট্রেনেও সমস্যা, কি মনে হয়?
বিষয়টা হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেম আছে, ডেভেলপমেন্ট মানে এক্সিস্টিং সিস্টেমটাকে রেখে আপনি বুলেট ট্রেনের কথা বলুন, আপনি বন্দে ভারতের কথা বলুন, কিন্তু আমরা যা দেখলাম যে সরকার যেভাবে রেলকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, উল্টে রেল বাজেটটাকেই তুলে দিয়ে রেলটাকে সেকেন্ডারি করে দিল। ভারতবর্ষের রেল ব্যবস্থা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, আমেরিকার পরে। কিন্তু আমরা যা দেখছি প্রতিদিন যেভাবে দুর্ঘটনার বাড়ছে, এখন তো রেলে চাপতেই মানুষ হচ্ছে ভয় পাচ্ছেন। বিশেষ করে দুর্ঘটনা ঘটছে রাতের দিকে। ট্রেনে একদিকে কর্মী সংকোচন করছে, শূন্য পদে লোক নিয়োগ করছে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন ট্রেনে লেট। আর আজকে আপনারা জানেন সরকারি চাকরি নেই, বেসরকারি চাকরি, সেখানে টাইমে যেতে হয়, তারা চাকরিতে পৌঁছতে পারছে না। দক্ষিণ ভারতে অধিকাংশ ট্রেনে আমরা দেখেছি যাত্রীরা হচ্ছে যায় চিকিৎসা করাতে, কিন্তু সেখানে সময় মতো অ্যাপয়েন্টমেন্টে পৌঁছতে পারছে না, প্রতিদিন লেট। আপনি হাওড়া স্টেশনে যদি খোঁজ নেন, চেন্নাই মেল থেকে শুরু করে প্রত্যেকটা ট্রেন প্রতিদিন হচ্ছে লেটে পৌঁছচ্ছে, সেখানে তার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট ফেল হয়ে যাচ্ছে, ডাক্তারবাবুকে দেখাতে পারছে না। অনেকে চাকরিতে জয়েন করতে যাচ্ছেন, কর্মসংস্থানের যেহেতু হচ্ছে এখানে অভাব রয়েছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তারা সেখানে ঠিক টাইমে অ্যাপয়েন্টমেন্ট তারা হচ্ছে চাকরির জায়গায় পৌঁছতে পারছে না, ফলে চাকরি হচ্ছে পাচ্ছে না। একদমই প্রতিদিনের এই যে লেট, একদিকে যখন টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে হচ্ছে যেটা আসার কথা ছিল যে আরো উন্নত হবে সিস্টেমটা, আমরা দেখছি দিন দিন এটা ডিটেরিয়েট করছে। যে অ্যান্টি কোয়ালিশন ডিভাইস লাগানোর কথা ছিল প্রতিটা ট্রেনে, সেটা লাগানো হচ্ছে না, যার ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। মালগাড়ি পড়ে রয়েছে, রেলের কাছে কোনো খবর নেই যে ঘটনাটা হচ্ছে। একদমই, আমি এই জায়গা থেকেই আজকে আমরা আশা করেছিলাম যে সংসদে অন্তত রেলমন্ত্রী যখন ছিলেন কোনো উত্তর দেবেন, কিন্তু তার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি। একমাত্র আমরা শুনলাম তৃণমূলের সাংসদ মিতালি বাগ তিনি বক্তব্য রেখেছেন, তার বক্তব্য শোনাবো এবং শর্মিষ্ঠাদি আর এখানে মৃত্যুঞ্জয় রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। শোভা নষ্ট না করে শুরুতেই মিতালি বাগ আজকে সংসদে কি বলেছেন তৃণমূল সাংসদ, শুনবো। রেল সুরক্ষা নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। যে রেল ভারতবর্ষের গর্ব ছিল, আজ সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। হালির ধূমকেতু দেখা পাবার নির্দিষ্ট সময় আছে, কিন্তু দুর্ঘটনাবিহীন রেলযাত্রা কবে হবে তা কোনো নিশ্চয়তা নেই। ঘটা করে নিত্য নতুন ট্রেনের মড়কে মুড়ে ফেলা মানুষকে বোকা বানানোর কাজ চলেছে। কতদিন চলবে মন্ত্রী মহোদয় একটু বলবেন? আমার ভিত নরমরে শর্মিষ্ঠা দিয়ে আমি দোতলা, তিনতলা, চারতলা বাড়ি তোলার কথা ভাবছি। না দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ট্রেন দুর্ঘটনা, এবং রেল মন্ত্রক বা কেন্দ্রীয় মন্ত্রী কেউই তাদের এই দুর্ঘটনার দায় তারা এড়াননি। এবং তারা নিশ্চয়ই নিয়েছেন, না হলে তারা তো বলতেন যে বিরোধীদের দায় হেন দায়, যেটা আমরা শুনে অভ্যস্ত, এবং তদন্ত নিশ্চয়ই হচ্ছে। কিন্তু আমার দেখুন, আমরা ছোট থেকে আমরা কিন্তু মানে চালকের দোষ চালকের ঘাড়ে দেয়, পরে প্রমাণ হয় যে না অন্য সমস্যা ছিল। কাঞ্চনজঙ্ঘা যে ট্রেন দুর্ঘটনা হলো, কমিশনার অফ রেলওয়ে সেফটি তারা কিন্তু রিপোর্টটা দিয়ে দিয়েছে অলরেডি। মেমুর গন্ডগোল, অপারেশনের গাফিলতি রিপোর্ট তাহলে রেল শুরুতে বলেছিল কেন চালকের দোষ? না, জমা দিয়ে যায়। চালকের গাফিলতির সঙ্গে এগুলো রয়েছে, তাদের হাসপাতালে গুরুতর জখম সহকারী চালক বসে আছেন, তার দোষ? না না, নিশ্চয়ই। আমার শুনুন, অতীতের যে ট্রেন দুর্ঘটনাগুলো হতো সেটা কিন্তু এখন অনেকটা কমেছে। এবং আমি এই প্রসঙ্গে একটা কথা, আমি অন্য কথা বলবো। এই ডায়মন্ড হারবারে যে ভদ্রলোকটি বললেন যে এটা আগে ছিল না, গত 3 মাস ধরে এটা হচ্ছে। আমার প্রশ্নটা এখানে, এত নিত্য নতুন সমস্যা তৈরি হচ্ছে গত 3 মাস ধরে। ঠিক দেখুন, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে। এর পেছনে হতে পারে কোনো চক্রান্ত, নিশ্চয়ই কোনো কিছু হতে পারে, অনেক কিছু। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আপনাদের নিশ্চয়ই মনে আছে, বড়সড় দাবি, বড়সড় দাবি, রেল লেট চলছে, রেল দুর্ঘটনা চক্রান্ত। আমি কিছু বলছি না, প্রত্যেকটা তদন্ত সাপেক্ষ। কেন এত দুর্ঘটনা ঘটছে, কেন ট্রেনগুলো যত রেল দুর্ঘটনা ঘটছে, যত রেল ট্রেন লেট চলছে, শপথ নেওয়ার পরে চক্রান্ত, মৃত্যুঞ্জয় তদন্ত সাপেক্ষ, তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি পরিষ্কার বলি যে দেখুন, ভারতবর্ষে তো স্বেচ্ছা মৃত্যুর মানে পারমিশন দেয় না আমাদের সংবিধান। তো কিন্তু আপনি যদি স্বেচ্ছা মৃত্যু চান, এখন রেলে উঠে যেতে পারেন। রেলে উঠলে, এক্সপ্রেস ট্রেনে উঠলেই আপনার এরকম ঘটনা যে আপনি বাঁচবেন কিনা, গন্তব্যস্থলে পৌঁছানো আপনি মানে নিশ্চিন্ত নন, আপনার পরিবারও কিন্তু দুশ্চিন্তায় কাটাবেন আপনি রেলে যাত্রা করছেন। মানে আজকে আমাদের রেলমন্ত্রী দাঁড়িয়ে
সংসদে দাঁড়িয়ে উনি বুলেট ট্রেনের কথা বলছেন, কিন্তু যে ভারতবর্ষে এক্সপ্রেস ট্রেনগুলোতে জেনারেল কামরা বাড়ানো হচ্ছে না, স্লিপার কামরা বাড়ানো হচ্ছে না, শুধুমাত্র কিছু কামরা বাড়ানো হলে এক্সপ্রেস ট্রেনে এসি 3 টায়ার বাড়ানো হচ্ছে। প্রত্যেকটা এক্সপ্রেস ট্রেন যারা যাতায়াত করে তারা বুঝবেন যে অ্যাভারেজ 3 থেকে 4 ঘন্টা লেট করছে। দুরন্ত ট্রেন মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল, সেই দুরন্ত ট্রেন চক্রান্ত তো শর্মিষ্ঠাদি বলতেই পারে। চক্রান্ত হলো যে মানুষের আমাদের মধ্যপ্রদেশের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট চন্দ্রশেখর গৌড় বা শর্মিষ্ঠাদি জেনে রাখা উচিত, সেখানে আরটিআই করেছিল 2023 সালে যে রেলের ভ্যাকেন্সি কত, তাহলে জানাচ্ছে রেলওয়ে মন্ত্রক জানাচ্ছে 2,74,580টা রেলের ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 1,70,000 হলো সেফটি। 1 মিনিট আপনি শুনে নিন, রেলে 1,70,000 হলো সেফটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি। যে সেফটি ক্যাটাগরি, এই যে লাইন, এই যে 14 দিনে 9টা আজকের ফাঁসি দেওয়ার ঘটনা নিয়ে 14 দিনে 9টা ডিরেলমেন্ট হলো। এর জন্য আপনি ভাবুন 14 দিনে 9টা, তার জন্য আপনি যদি পর্যাপ্ত যদি কর্মী না থাকে, এই যে ভ্যাকেন্সিগুলো নেওয়া হচ্ছে। আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে, আমাকে বিরতি আমি আসবো শর্মিষ্ঠাদি। তাহলে কোনটা ঠিক, চক্রান্ত নাকি পর্যাপ্ত কর্মী নেই, নাকি নেহাতি কপাল খারাপ সাধারণ মানুষের, সেই জন্য এই ঘটনাগুলো দেখতে হচ্ছে? বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। কৌশিক, আমি শুরুতে কৌশিক মিত্রর কাছে যাব। কৌশিকবাবু, এখানে রাজনৈতিক প্রতিনিধি তিনি বলছেন যে চক্রান্ত, আর একটা আলোচনায় উঠে এলো মৃত্যুঞ্জয় দাবি করলেন যে রেলের একটা বিপুল মানে পদ খালি পড়ে রয়েছে, এই অভিযোগ বারবারই শোনা যায়। ফলে সেক্ষেত্রে চালকই হোক বা ট্র্যাক মেনটেন্যান্স বা সমস্ত কিছু মেনটেন্যান্স ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। আমি তার আগে একটা জিনিস আপনাদের শেয়ার করতে চাই। ফেসবুকে বেশ কিছু মিম ছড়িয়েছে অপু দুর্গার ছবি দিয়ে, যেখানে ট্রেন দেখতে গেছিল সেখানে লেখা রয়েছে যা, উল্টে পড়ে গেল। আর একটা মিম এসছে ইন্ডিয়ান রেলওয়ে সোজা চলে গেছে, ওপরে হচ্ছে আকাশ স্বর্গ। মানে গোটা বিষয়টাই এই জায়গায় যখন পৌঁছে যাচ্ছে, আপনার কি মনে হয় রুট কজটা কি, কারণটা কি এর? দেখুন, অ্যাক্সিডেন্ট কেউ চায় না, প্রথম কথা, কখনই কাম্য নয়। দ্বিতীয়, যেটা রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলছেন সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কোনো আমার অধিকারও নেই তার মধ্যে হস্তক্ষেপ করা। 3 নম্বর কথা, কিছু তথ্য যেটা আছে সেটা হয়তো সবার কাছে নেই, সেটা একটু শেয়ার করলে ভালো হয়। সেটা হলো আমাদের রিক্রুটমেন্ট রেগুলারলি হয় এবং হচ্ছেও, এবং ফর ইয়োর ইনফরমেশন, আমাদের যেটা লোকো পাইলট, ড্রাইভার ইত্যাদি নিয়ে প্রচুর আমরা শুনে থাকি, সোশ্যাল মিডিয়াতেও দেখি বা বিভিন্ন জায়গায় দেখি। আমরা এই অগাস্ট কাল থেকে শুরু হচ্ছে, তো এখানে আমরা আমাদের স্টাফেদের মধ্যে থেকে যে প্রমোশনাল কোটা আছে সেখানে পূর্ব রেলের ক্ষেত্রে বলি, সেখানে আমরা প্রায় 1200 কর্মীকে উন্নীত করব। আর সেপ্টেম্বরে সারা ভারতে আমাদের আরআরবি রিক্রুটমেন্টটা অত্যন্ত ট্রান্সপারেন্ট, আই রিপিট দিস ওয়ার্ড, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আরআরবি রিক্রুটমেন্টের মাধ্যমে 18,000 সর্বভারতীয় ক্ষেত্রে আমরা লোকো পাইলট নিচ্ছি। তো রিক্রুটমেন্ট প্রসেস রেলওয়েতে অন আছে, থাকবে। হ্যাঁ, রিটায়ারমেন্ট হয় 60 বছর বয়সে, সেটা তো ঠিক কথাই, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হয়। আরেকটা যেটা স্যার বলছিলেন একটু আগে, যে আমাদের রেল লাইন আমরা বাড়াতে পারছি না, পরিষেবা বাড়াতে পারছি না, তার মেইন কারণ হলো আপনি যদি শিয়ালদা সোনারপুরে আপনি থাকতেন বলছেন, তো দেখবেন রাস্তার দুধারে রেলওয়ে ল্যান্ডের পাশে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে গেছে। সেই জায়গাগুলো আমাদের দরকার ফর এক্সটেনশন অফ রেলওয়ে প্রপার্টি, বা আমাদের যে জায়গাগুলো আছে সেই এনক্রোচমেন্টটা একটা আমাদের মেইন সমস্যা, যেখানে আমরা আমাদের রেলওয়ে মন্ত্রীও বারবার বলেছেন যে আমরা কাজটা এগোতে গেলে আমাদের যে রেলওয়ে ল্যান্ড যেটুকু দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে রেল ঠিকমতো কাজ করে না, এমনকি রেলের যে জায়গা, রেলের মানে স্টেশনের পাশের যে রাস্তা সেই সব পর্যন্ত ঠিক করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনিও কড়া সমালোচনা করেছেন। আমি আসবো কৌশিকবাবু, আপনি যে কথাটা বললেন মৃত্যুঞ্জয়, যে আমি কৌশিকবাবু একটা বিষয় হ্যাঁ বা নাই উত্তর চাইছি। 1 মিনিট, আপনি তার মানে বলতে চাইছেন যে এই যে কর্মী সমস্যার যে কথাটা বলা হয়, এই অভিযোগ ঠিক নয়, তাই তো? না, আমাদের রেগুলার রিক্রুটমেন্ট প্রসেস অন আছে, থাকবেও। সারা বছরে একটা ক্যালেন্ডার আছে আমাদের। মার্চে একটা পরীক্ষা হয়, প্রত্যেকটা কোয়ার্টারে পরীক্ষা হয়, বিভিন্ন আমরা
ঠিক ঠিক একদমই একদমই মৃত্যুঞ্জয়। প্রথমত যে এইটা আমি যে তথ্যটা দিচ্ছি কৌশিকবাবু, সেই তথ্যটা আমার দেওয়া নয়। ইন্ডিয়ান রেলওয়ে থেকে যে তথ্যটা একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিস্টার চন্দ্রশেখর গড়, উনি থাকেন মধ্যপ্রদেশে, উনি বলেছিলেন গত বছর তার রিপ্লাইতে এসছে 2,74,580টা ভ্যাকেন্সি আছে নন গেজেটেড সি ক্যাটাগরি স্টাফের রেলওয়েতে, এবং তার মধ্যে 1,70,000 সেফটি ক্যাটাগরিতে। আপনি যে তথ্য দিচ্ছেন রেগুলার যদি নিয়োগ হয়েই থাকে, তাহলে এই তথ্যটা কেন দিল রেলওয়ে মন্ত্রক সেটা তো আমি বলতে পারবো না। এই ডেটা অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো জায়গায় ইন্টারনেটে দেখে নিতে পারবেন। দ্বিতীয় কথা হলো যে রেলওয়ে কোভিডের পর থেকে সিনিয়র সিটিজেনের যে ভর্তুকিটা উঠিয়ে দেওয়ার পরে রেলওয়ের ইনকাম হয় প্রায় 5,500 কোটি টাকা। সেইখানে রেলওয়ের যাত্রী স্বাচ্ছন্দ্যে আমরা দেখলাম কিছুদিন আগে সব্যসাচী যে আপার বাথ থেকে মানুষ পড়ে গিয়ে লোয়ার বাথের প্যাসেঞ্জার মারা যাচ্ছে। এই তো যাত্রী স্বাচ্ছন্দ্য। রেলের থার্ড এসিতে তুমি যদি যাতায়াত করো, বাথরুমগুলোর অবস্থা দেখবে, তাহলে বুঝতে পারবে যে থার্ড এসি। আবার বলা হচ্ছে বন্দে ভারত নিয়ে এত কথা বলা হচ্ছে, রাজধানী বা দুরন্ত রেলের এখানে দুজন আধিকারিক আছেন, একজন প্রাক্তন আর একজন বর্তমান। অ্যাভারেজ স্পিড আমাকে উনি কারেক্ট করে দেবেন যদি আমি ভুল করে থাকি, যে রাজধানীর অ্যাভারেজ স্পিড যদি 72 থেকে 75 কিলোমিটার পার আওয়ার হয়, বন্দে ভারত তুমি যদি হাওড়া থেকে শিলিগুড়ি যাও অ্যাভারেজ স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে বন্দে ভারত কি আমার এক্সট্রা স্পিড হলো, কি আমার লাভ হলো? আপনি বুলেট ট্রেন নিয়ে বলছেন, আপনি সেখানে সাধারণ মানুষের জন্য দুরন্ততেও লেট হয় না, দুরন্ততে তো অ্যাভারেজ লেট বলছি 5 ঘন্টা থেকে। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি নাগপুর থেকে, আমি 10 তারিখ 10ই জুন আমি নাগপুর থেকে হাওড়াতে পৌঁছেছি, আমাদের 8 ঘন্টা দুরন্ত এক্সপ্রেসের লেট ছিল 10ই জুনের গাড়ি। এক্সপ্রেস ট্রেন নিজের এক্সপিরিয়েন্স লোকাল ট্রেনের থেকে বেশি দেরি করে, এক্সপ্রেস ট্রেনে দেরি হবেই, এক্সপ্রেস ট্রেনে দেরি হবে। এই অভিযোগগুলো আমি বলছি না, এইগুলো আমি তো তথ্য নিয়ে বলছি। আচ্ছা অসীম বাবু আপনি তথ্য দিয়ে বলছেন, কিন্তু আপনি তথ্য দিয়ে ঠিকই বলছেন, কিন্তু আপনি যেটা বলছেন তার মধ্যে একটা টেকনিক্যাল গন্ডগোল এই হয়ে যাচ্ছে যে সব ট্র্যাকে এক স্পিডে ট্রেন চলতে পারে না। আপনি রাজধানী যেটা 130-এর জন্য ক্লিয়ার ট্র্যাক, আর যেটা শিলিগুড়ির লাইন সেটা হচ্ছে 100 কিলোমিটারের জন্য ক্লিয়ার ট্র্যাক। তো 100 কিলোমিটারের ট্র্যাকে বন্দে ভারত কখনোই 130 কিলোমিটার স্পিডে চলতে পারে না, এবং চলতে দেওয়াও হবে সারা দেশে। তো সেই জন্য জিনিসটাকে না অতি সরলীকরণ প্লিজ ডেটা জানেন তো, ডেটা ম্যাক্রো ডেটা দিয়ে, খুব বড় বড় ডেটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু এর মধ্যে সারা ভারতবর্ষের বন্দে ভারতের অ্যাভারেজ স্পিড যদি লেস দ্যান 75 কিলোমিটার হয় পার আওয়ার, সেটা আমার এক্সট্রা কি বেনিফিট দিল বন্দে ভারত স্পিডে? আপনাকে এক্সট্রা বেনিফিট দেওয়া হলো, যেটা হচ্ছে ইট ইজ বেটার কোয়ালিটি অফ ট্রাভেল। আমি এটা কেউই কোনোদিন বলেনি যে বন্দে ভারত অন্যান্য সব ট্রেনের থেকে খুব জোরে চলে, কেউ কোনোদিনও বলে এটা না। অসীম বাবু আমার বাপ করবেন, আমারও এটা বোঝার ভুল হতে পারে। আমিও ভেবেছিলাম, এতদিন জানতাম যে বন্দে ভারতে আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, অন্তত শুরুতে এরকম তাহলে আমি ভুল জানতাম, আমিও ভুল জানতাম। সেটা তো আপনি টাইম টেবিল দেখলেই বুঝতে পারবেন, তাড়াতাড়ি পৌঁছাবেন না দেরি করে পৌঁছাবেন। আচ্ছা, বন্দে ভারত একটু বেটার পরিষেবা, একটু ভালোভাবে যাওয়া। একটা হচ্ছে টাইম অফ ট্রাভেল, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্স, দুটোই আছে। আচ্ছা, টাইম অফ ট্রাভেল যদি স্টপেজ কমিয়ে দেওয়া যায় তাহলে টাইম অফ ট্রাভেল কমে যাবে। আপনার যদি স্টপেজ কম হয়, যেরকম গ্যালোপিং ট্রেন লোকাল, সেটা তো শতাব্দী ছিল। আমি একটা ট্র্যাকের আপনাকে আমি বলছি, সেটা তো আমার শতাব্দী ছিল। এক্সপিরিয়েন্স হোক বা আপনার যে আপনি যে বলছেন যে টাইম অফ ট্রাভেল কমিয়ে যে স্টেশনে দাঁড়াচ্ছে না, সেগুলো কমিয়ে দিলে, সেটা তো শতাব্দী ছিল। আমি একটা ট্র্যাকে ধরুন হাওড়া থেকে আমি এনজিপির বলছি, তো এটা তো আমার এক্সপিরিয়েন্স ছিল। আমি তার বদলে যদি আমি নিয়োগ করতাম, তার বদলে যদি এই যে ডিরেলমেন্ট হচ্ছে, আজকে ট্র্যাক দেখা হচ্ছে না, আপনি ভাবুন ফাঁসি দেওয়াতে আপনি 45 দিনের মধ্যে দুটো ডিরেলমেন্ট হচ্ছে। না, এইরকম ভাবে অতি সরলীকরণ করবেন না, এর কোনো মানে হয় না, এই কথাগুলোর কোনো মানে হচ্ছে না। আপনি রেলের ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা দেখুন, রেলে এই বছর বাজেটে 2,60,000 কোটি টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? এর আগের থেকে আপনি দেখুন রেলের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিভাবে বেড়েছে। বন্দে ভারত চালালাম মানেই অন্য জায়গায় টাকা কম দিলাম, এটা নয়। রেলের ট্র্যাক রিনিউয়ালের জন্য টাকা বেড়েছে, রেলের রিপেয়ার ফ্যাসিলিটিস এর জন্য টাকা বেড়েছে, সব ক্ষেত্রে টাকা বেড়েছে, কেননা টাকার পুরো মাত্রাটাই অনেক গুণ বেড়ে গেছে আগে।
অসীমবাবু টাকার মাত্রা বাড়ছে কিন্তু জিডিপিও বেড়েছে। শর্মিষ্ঠাদি টাকার মাত্রা বাড়ছে তাও এরকম অভিযোগ উঠবে কেন? সাধারণ মানুষ তো এক্সপেক্ট করবে অসীমবাবু যেরকম বললেন বাজেট বরাদ্দ বাড়ছে, আরো ভালো পরিষেবা, কম দুর্ঘটনা, নিয়মিত সময়ে ট্রেন চলাচল। দেখুন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমি আবার বলছি, বিগত বছরগুলোতে যে ধরনের ট্রেনের অ্যাক্সিডেন্ট হতো সেটা কিন্তু এখন অনেক কমেছে এবং অশ্বিনী বৈষ্ণবের আমলেই তো প্রচুর বড় বড় ট্রেন দুর্ঘটনা, এটা ষড়যন্ত্র বললে তো হবে না। 14 দিনে 9টা। শুনুন ওই যে আগে ছিল না 3 মাস হলো, এখন আপনি দেখুন 14 দিনে 9টা ডিরেলমেন্ট শুরু করে এই পর্যন্ত আপনি দেখবেন সব জায়গায় দুর্ঘটনাগুলো হচ্ছে মালগাড়ির সাথে। কোথায় কখন মালগাড়ি ঢুকে সব গুপ্তি মেরে বসে পড়ছে, কারোর কাছে কোনো খবর থাকছে না। এই খবরগুলো রাখা উচিত। আমি বলছি চালকের দিকে আঙুল তুলছে, না রেলের চালক দিকে আঙুল তুলছে। আরে মালগাড়ি ঢুকে দাঁড়িয়ে আছে বলছে রেলের কাছে খবর নেই। আপনি রেল কর্মীদের দিকে আঙুল তুলছেন শর্মিষ্ঠাদি, আপনি রেল কর্মীদের দিকে আঙুল তুলছেন। সব জ্ঞানে বলছেন, এইগুলো তদন্ত হওয়া উচিত, একদম এগুলো তদন্ত হওয়া উচিত। কেন এইভাবে এগুলো হচ্ছে? আমি রেল মন্ত্রককে পারমিশন না পেলে মালগাড়ি তার মানে রেল কর্মীরা সাবোতাজ করছেন? না না, রেল কর্মীদের একাংশ সাবোতাজ করছে। কারা করছে? কারা করছে? আমি তো শর্মিষ্ঠাদি কারা করছে? যাত্রী পরিষেবা কারা করছে ষড়যন্ত্র? মানুষের সেফটির জন্য বলছি, এগুলো তদন্ত হওয়া উচিত। কারা করছে বলে মনে হচ্ছে শর্মিষ্ঠাদি? আমি কেন বলবো? আপনি বলছেন না না আমি জানি না। ওই যাত্রী যিনি ডায়মন্ড হারবারে তিনি বললেন গত 3 মাস ধরে এগুলো হচ্ছে, তার আগে এগুলো ছিল না। সেই জন্যই আমি বলছি এগুলো তদন্ত হওয়া উচিত। মানে হাওড়া মুম্বাই রেলওয়ে এক্সপ্রেস রেলে যে দুর্ঘটনা ঘটলো না একদমই না, সেটা মানে সেটাই যে এখানে যে যাত্রী আছেন তিনি শর্মিষ্ঠাদি একটা বিষয় মানুষ জানার, এই অসীম যেরকম বলেন, আপনি কি জানতেন যে বন্দে ভারত বেটার পরিষেবার জন্য মানে এতে তাড়াতাড়ি যাওয়ার এই বিষয়ে কোনো স্পিড? না না, বন্দে ভারতে যাত্রী পরিষেবা অনেক অনেক ভালো, অন্য ট্রেনের থেকে মানুষ অনেক স্বচ্ছন্দে যেতে পারে, সমস্ত বিষয়টা অনেকটা স্মুথ। আচ্ছা আমি এই জায়গা থেকে আমি আপনি বললেন না মানে এই রেল দুর্ঘটনা, আমি পরপর দেখাচ্ছি সেই হিসেব অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী থাকাকালীন কি রেল দুর্ঘটনা ঘটেছে, আপনি দেখতে থাকুন। আমি সেই সময় একটু কিশোরদার কাছে যাবো। কিশোরদা, আপনি জানতেন যে বন্দে ভারত হচ্ছে এমনি স্পিডে যাবে একটু বেটার স্বাচ্ছন্দ্যের জন্য, কিন্তু স্পিড বাড়বে, ট্রেনের গতি বাড়বে, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, এই বিষয়টা হচ্ছে আপনি জানতেন নাকি আপনি জানতেন যে না শুধুমাত্র বেটার পরিষেবা পাওয়া যাবে? বন্দে ভারত যখন চালু হয় তখন একে বলা হয়েছিল সেমি বুলেট ট্রেন, অর্থাৎ হাই স্পিডের ক্যাটাগরি থেকে ফেলা হয়েছিল এবং তার ডিজাইনটাও এইভাবেই করা হয়েছিল। সেই কথাই তারা বলেছিল। এখন সেখান থেকে উল্টে গিয়ে উনি বলছেন যেটা নাকি পরিষেবার উন্নতির জন্য হচ্ছে, এটা করা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, নট কোয়ালিটি অফ স্পিড অর কোয়ালিটি অফ সেফটি। আমার মনে হয় যে যাত্রীর নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষা তলানিতে ঠেকেছে এবং যাত্রী পরিষেবা হচ্ছে রেলের একদম সর্বনিম্ন জায়গায় এসে পৌঁছেছে। এইটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। আপনি আজকেও যদি হাওড়া স্টেশনে যান দেখতে পাবেন দীঘা থেকে যে ট্রেনটা 6টার সময় ছাড়ে সেটা সাঁতরাগাছিতে এসে দাঁড়িয়ে থাকবে, রাত্রি 12টার পর আসবে। আপনি লোকাল ট্রেন হচ্ছে শহরতলির লোকেরা পাবেন, এটাই বাস্তব চিত্র। আপনি দেখেছেন ব্যান্ডেলে হচ্ছে সর্ববৃহৎ ইন্টারলকিং সিস্টেম এশিয়ার চালু করা হয়েছে, মানে ট্রেন দাঁড়াচ্ছে না স্টেশনে, চুঁচুড়োয় দাঁড়ানোর কথা পৌঁছে যাচ্ছে ব্যান্ডেলে। এই হচ্ছে ট্রেনের পরিষেবা। অসীমবাবু, আমি বলছিলাম যেটা নাগপুর থেকে এই 10 তারিখের জার্নি, ওখানে আমরা এসি 2 টায়ারে জার্নি করেছিলাম, সেখানে যে বেড রোল দেওয়া হয়েছিল তার কন্ডিশন এত খারাপ ছিল, আমাদের কমপ্লেন করতে হয় ফোনে এবং টুইট করতে হয়। একটা আপনি ভাবুন, আপনি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বলছেন, এটা যাত্রী স্বাচ্ছন্দ্য, দুরন্তর মতো ট্রেনে আমরা ট্রাভেল করেছি। তো এই যদি যাত্রী স্বাচ্ছন্দ্য হয়, এখনো আমার যে কো প্যাসেঞ্জার ছিল তার টুইট এখনো থাকবে এবং ফোন করা হয়েছে। অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করবেন না। মমতা মৃত্যুঞ্জয় যদি রেল দুর্ঘটনার দিকে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও রেল দুর্ঘটনা ঘটেছিল এবং বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছিল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেল একেবারে সর্বস্তরে পৌঁছে গিয়েছে, এটাও কিন্তু এটা নিয়ে আলোচনা সাপেক্ষ। আমরা চেঁচামেচি না করে একটা কথা বলি, জ্ঞানেশ্বরী কাণ্ডের কথা বললাম সুস্মিতাদি, জ্ঞানেশ্বরী কাণ্ড তো মাওবাদীরা ঘটিয়েছিল,
তার সাথে রেলওয়ে ডিরেলমেন্টের কি সম্পর্ক আছে? ছাড়াও আরো অনেক ঘটনা ঘটেছিল, তার সাথে ডিরেলমেন্টের কি সম্পর্ক আছে? 14 দিনে 9টা হচ্ছে, ফাঁসি দেওয়াতে 45 দিনে 2বার। আচ্ছা, আমি অসীমবাবু কিছু একটা বলুন। অসীমবাবু, আমি খুব সাধারণ কথা বলতে চাই যে যেই ডিসকাশনটা আরম্ভ করবেন সেই ডিসকাশনটা টপিকের উপর থাকা উচিত। ডিসকাশন আরম্ভ হলো সেফটি নিয়ে, ডিসকাশন চলে গেল নোংরা বেডরোলে, এইভাবে ডিসকাশন করা যায় না, ঠিক আছে? এবার সেফটির ব্যাপারটা যদি বলে, 2012 সালে কাকোদকার কমিটি রিপোর্ট জমা পড়েছিল রেলওয়ে বোর্ডে, সেটা খুব বড় রিপোর্ট ছিল এবং খুব ভালো রিপোর্ট ছিল, এবং তাতে একটা বিপুল বিনিয়োগের কথা ওরা বলেছিল যে যত আনম্যান্ড লেভেল ক্রসিং গেট আছে সবগুলোকে এলিমিনেট করতে হবে। সেগুলো আপনাদের জানাই যে ব্রড গেজে আজকের দিনে কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং গেট নেই। আগে আনম্যান্ড লেভেল ক্রসিং গেটে প্রচুর অ্যাক্সিডেন্ট। ওই যে ম্যাডাম বললেন না যে অ্যাক্সিডেন্ট কমেছে, আপনারা যদি আপনাকে সংশোধন করে দিয়ে আমার মনে আছে আমি এর আগেই কৌশিক বাবুর সঙ্গে কথা বলেছিলাম, একটা শো করে যাবেন, যেখানে কৌশিক বাবু বলেছেন এখনো বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে, খুব শীঘ্রই সেই সমস্যা মিটিয়ে একদম 100% আনম্যান্ড হয়েছে এমনটা নয়, এখনো রয়েছে। আরে আনম্যান্ড লেভেল ক্রসিং এর কথা বলছি, আনম্যান্ড লেভেল ক্রসিং এখনো অনেক জায়গায় রয়েছে, অনেক জায়গায় আছে। টোটাল ইন্ডিয়ান রেলওয়ে ফিগার হচ্ছে 559টা লেভেল ক্রসিং আছে, সেগুলো কোনোটাই ব্রড গেজের মধ্যে নেই, মিটার গেজ কিংবা ন্যারো গেজে আছে। হ্যাঁ, এবং কাকোদকার কমিটি রিপোর্টের পরে এখন আপনারা মানে রেলে সেফটি দেখুন, সেফটির মটো কি? সেফটির মটো হলো জিরো অ্যাক্সিডেন্ট। সেফটির মটো আর কিছু হতে পারে না, দেয়ার শুড বি নো অ্যাক্সিডেন্ট। কিন্তু তাহলে একটা কমিটি বসিয়ে এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেইগুলোকে ভালো করে মানে অ্যানালাইজ করে যে কি কারণে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি যাত্রী হিসাবে দুটো প্রশ্ন আপনার কাছে। আপনি বললেন সেফটি, বাজেট বেড়েছে, সেফটিটা যদি অ্যাক্সিডেন্ট না হয়, একদম ঠিক যে আমরা সবাই চাই যে অ্যাক্সিডেন্ট না হলে এটা সেফটি ব্যাপারটা আছে। তাহলে আমাদের রেলওয়ে বলা হয়েছিল 2023 সালের মধ্যে টোটাল, যদি আমি ভুল হই, 68,000 কিলোমিটারের মতো আমাদের রেলওয়ে ট্র্যাক আছে। তার মধ্যে বলা হয়েছিল 2023-এর মধ্যে কবচ সিস্টেমটাকে মানে প্রায় 3200 কিলোমিটারে চালু হয়ে যাবে। অ্যাজ অন টুডে আপনাকে আমি বলছি প্রায় 1412 কিলোমিটার কবচ চালু হয়েছে, 2% অফ টোটাল ট্র্যাক। যে এস্টিমেট দেওয়া হয়েছিল 2023-এর মধ্যে কমপ্লিট করবে, 3200 কিলোমিটার ট্র্যাকে রেলওয়ে কবচ পৌঁছে যাবে, এখনো অবধি সেটা 1400, মানে পৌঁছতে পারছে না। টার্গেট তো নেওয়া হয়েছিল 2023-এর মধ্যে 3200 কিলোমিটার। আমি আসবো, আমার মনে হয় আমার সময় একদম শেষ হয়ে গেছে। আমার মনে হয় আমরা অনেক চিৎকার চেঁচামেচি করলাম, বিতর্ক করলাম, কিন্তু সলিউশনটা কি, সমাধানটা কি? যেখানে লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন, দুর্ঘটনা থেকে ট্রেন দেরি চলা বা যাত্রী পরিষেবা, এই সমস্ত একটা সলিউশন তো আছে। আমি এই সলিউশন নিয়ে ফিরবো বিরতির পর, এবং সবাইকে এক্সপেক্ট করব 30 সেকেন্ডের মধ্যে প্লিজ আপনার বক্তব্য রাখবেন, নয়তো আমার সময় শেষ করতে হবে। আমি ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি সমস্যার সমাধানের কথা বলছিলাম বিতর্কে না গিয়ে, তবে শুরুতে যাত্রীদের কথা শোনাবো। আবারও ব্যারাকপুরের কয়েকজন যাত্রীর বক্তব্য আছে, একটু শোনাবো, তারপরে আসছি। তারপরে আমি কিশোরদার কাছে আসবো। কিশোরদা, খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে আপনাদের চাওয়াটা কি সেটা সামনে রাখবেন। শুরুতে যাত্রীদের বক্তব্য। ট্রেনের সুরক্ষার দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। এই যে স্পিড বাড়িয়ে লাইন ঠিক নেই, কিছু নেই, আমাদের সিঙ্গেল ঠিক নেই, তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুদিনে 3বার যে ঘটনা ঘটছে, এটা পশ্চিম বৈষ্ণব থেকে আরম্ভ করে যারা তারা শুধু প্রলোভন দিয়েই শেষ করছে। ট্রেনে বসা মানে অর্ধেক যান গেল। এমতো অবস্থায় যদি ট্রেনের দিকে না তাকানো যায়, তাহলে কিন্তু আমাদের কাছে অতীব ভয়াবহ এবং দুর্বিষহ মনে হবে। পয়সার টিকিট তো বাড়ানো হচ্ছে, কিন্তু লাইন তো বাড়ানো হচ্ছে না, লাইন তো ঠিক করা হচ্ছে না। রেলের যারা কর্মচারী বা লাইনে যারা কর্মরত থাকে, তাদের প্রশিক্ষণ ঠিক হয় না। আমার ট্রেনে উঠে চিন্তা করছি ঠিক পৌঁছবো জায়গায়। আবেদন করছি কেন্দ্রীয় সরকারকে, যাতে এই যে দুর্ঘটনা ঘটছে তার জন্য যদি নজর দেয়। ভয় রয়েছে, বিরক্তি রয়েছে, আবেদন রয়েছে। কিশোরদা, আপনার কি আবেদন? আমার আবেদন হচ্ছে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে, রেলওয়ে ট্র্যাকিং ব্যবস্থাকে উন্নত করতে হবে, যাত্রী সুরক্ষায় জোর দিতে হবে, এবং সর্বোপরি যে অ্যান্টি কোয়ালিশাইং ডিভাইস লাগানোর কথা ছিল প্রতিটা ট্রেনে, সেটাকে লাগাতে হবে। এবং যে রেলের যে সুরক্ষার সঙ্গে যারা যুক্ত, আমরা শুনেছিলাম কয়েকদিন আগে একজন লোকো পাইলট বলছিলেন
যে ড্রাইভারদের হাতে হচ্ছে ওয়াকি টকি দেওয়া, যাতে কোনো মালগাড়ি হচ্ছে যে পড়ে থাকতে দেখলো অন্য লাইনে এসে সাথে সাথে যাতে নিকটবর্তী স্টেশনে খবর করতে পারে, সেই ওয়াকি টকি গুলো হচ্ছে তাদের হাতে দেওয়া, যেটা ইতিমধ্যে অনেক শর্টেজ হচ্ছে রয়েছে। আমার মনে হয় রেলকে যদি পৃথক ভাবে হচ্ছে আবার যে পুরনো রেল বাজেট সেখানে যদি ফিরে যাওয়া হয়, বাড়তি গুরুত্ব হচ্ছে পাবে সংসদের অভ্যন্তরে, সেটা হচ্ছে দেখলে যাত্রী সুরক্ষা হচ্ছে নিশ্চিত করা যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, যেখানে প্রশ্ন তুলেছিলাম যে রেল ব্যবস্থা কি নড়বড়ে হচ্ছে, বেশিরভাগ মানুষই কৌশিকবাবু বলছেন হ্যাঁ নড়বড়ে হচ্ছে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি সলিউশন খুঁজছি যাতে যাত্রীদের এই মানসিকতাটা পাল্টানো যায়। খুব সংক্ষেপে কৌশিকবাবু। না, আমরা চেষ্টা করছি, আমরা আরও উন্নত করার চেষ্টা করব, উন্নতির কোনো শেষ নেই। আর কবচ নিয়ে যেই সব মন্তব্য আমরা শুনলাম, সেটা মানে এটা আমি বলবো যে মানুষের না জানার ফল। কবচ নিয়ে একটা হয়তো জানেন না অনেক মানুষই, পূর্ব রেলে ভালো কাজ হয়েছে এবং বিরাট রকমের একটা কাজ হয়েছে। লেটেস্ট ডেভেলপমেন্ট যেগুলো আসছে সফটওয়্যারে, সেগুলোকে করা হয়েছে। মন্তব্য করে থাকেন, আমরা শুনি, কিছু বলি না। অনেক ধন্যবাদ। অসীম বাবু, আপনি দুটো কথা তুলেছিলেন। একটা হচ্ছে যে আপনার মানে ট্রেন চলাচলের একটা তুলেছিলেন যে শহরতলিতে যে ট্রেন চলাচল চলে, সাবারবান সার্ভিস, তাতে যদি ক্যাপাসিটি না বাড়ানো যায় তাহলে মুশকিল আছে। তো এতে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার মিলে কতগুলো উদ্যোগ নিতে হবে যাতে ট্র্যাক নাম্বার অফ লাইনস বাড়ানো যায়, যাতে লাইন না বাড়ালে এই যেইভাবে যাত্রী সংখ্যা বাড়ছে এতে ট্রেন খুব সুষ্ঠুভাবে চালানোটা কঠিন। এটা এক নম্বর। আর সেফটির ব্যাপারে আমি বলবো, যেরকম কাকতকার কমিটি একটা বড় কমিটি হয়েছিল, ওইরকম একটা রিভিউ কমিটি করে খতিয়ে দেখা উচিত যে কি হয়েছে না হয়েছে, কেন হচ্ছে। এটা আমি যেহেতু কর্মবিরত, আমার কোনো অধিকার নেই এই কথা বলার, কিন্তু এটা আমার জাস্ট একটা অনুরোধ। একদমই। অনেক ধন্যবাদ অসীমবাবু। মৃত্যুঞ্জয়, খুব সংক্ষেপে। না, রেলওয়ে যে ভ্যাকেন্সি আছে এবং সেফটি ক্যাটাগরিতে যে 1,70,000 ভ্যাকেন্সি যেটা আরটিআই করে জানা গেছে, সেটাতে ইমিডিয়েটলি নিয়োগ হোক। রেলের প্রত্যেকটা জায়গায় উনি মানে আমি জানি না, আমি না, কৌশিকবাবু বললেন যে না জেনে অনেকে বলছেন কবজের ব্যাপারে। আমি যেটা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে মানে এখনও অবধি 1400 সামথিং কিলোমিটারে কবজের আওতায় এসছে। সে ভারতবর্ষে যেটা টার্গেট ছিল 3200 কিলোমিটারের কবজের আন্ডায় আসবে 2023-এর মধ্যে। 24 সাল আমরা ম্যাক্সিমাম ট্র্যাকের মধ্যে কবজ চাইছি, মানে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়, যাত্রী স্বাচ্ছন্দ্যটাও যদি দেখা হয়। 2004 থেকে 14 60টা ট্রেন দুর্ঘটনা হয়েছে, প্রায় 1200-র মতো লোক মারা গেছিলেন। খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এবং সেইখান থেকে বর্তমানে যেভাবে যাত্রা সুরক্ষার দিকে নজর দেওয়া হয়েছে এবং যে ঘটনাগুলো ঘটছে সেটা না ঘটায় 45 দিনে একই ট্র্যাকে দুটো, আরে একদিকে করমণ্ডল হচ্ছে, আবার মালগাড়ি হচ্ছে, করমণ্ডল হচ্ছে, মালগাড়ি হচ্ছে, পশ্চিম বাংলা মানে ফাঁসি দেওয়াতে দুটো হচ্ছে, নজর দেওয়ার জন্য ফাঁসি দেওয়াতে দুটো, এটা নিয়ে কিছু বলুন। নজর দিচ্ছে। আরে রেলমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আজকে রেল অ্যাক্সিডেন্ট, আমরা এই তর্ক তর্জা হয়তো চলতে থাকবে, কিন্তু এই দুর্ঘটনায় যাদের প্রাণ যাচ্ছে তারা সাধারণ মানুষ। লোকাল ট্রেনে নিত্যদিন যাদের সমস্যা হচ্ছে তাদের সাধারণ মানুষ। এটা ঠিক, রেল চাইছে পরিষেবা দিতে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? রাজনীতির দড়ি টানাটানি, নাকি কোথাও গিয়ে একটা ফাঁকফোকর রয়ে যাচ্ছে? এইটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা সম্ভব তত সাধারণ মানুষের সুরাহা। আর রাজনীতির দড়ি টানাটানি এ তো চলতেই থাকবে। বাংলা@5 আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।